নমস্কার। এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম জানাই। আজ আমরা একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে। আসলে আমরা আজ একবিংশ শতাব্দীতে পরিণত হয়েছি। এখানে আজ কোনো বিদেশি শাসক নেই, তবু অনাহার কৃষ্ট হৃষ্ট রিক্ত মানুষের মৃত্যু চলেছে অবিরাম। এমতো অবস্থায় আমাদের সমাজে যে সংস্কৃতি অবক্ষয় ঘটে চলেছে, সেই অবক্ষয়ের জন্য, সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য কিন্তু আমাদের বিভিন্ন মনীষীদের জীবনচর্চা করা উচিত। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, যে সমস্ত মনীষীরা আছেন, তাদের জীবনচর্চার মধ্যেই কিন্তু আমাদের এই সমাজকে উদ্ধার করা সম্ভব। আজ আমরা যে যুগে এসেছি, সেখানে মানবিকতার মূল্যবোধের প্রচণ্ড অভাব। তাই প্রতিনিয়ত আমাদের এই জীবনচর্চা আলোচনা করা উচিত। কিন্তু শুধুমাত্র কথার মালা গেঁথে বা আনুষ্ঠানিকতার অনুষ্ঠানে কিন্তু আমাদের এই জাঁকজমকে শুধু উদযাপন করলেই চলবে না। আমাদের প্রয়োজন এই মনীষীদের জীবনচর্চাকে আমাদের অন্তরস্থ করে সঠিকভাবে এই সমাজের কাজের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো। আসলে বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলামের মধ্যে কে বড়, এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে মতভেদ আছে। কাজী নজরুল ইসলামকে যেমন বিদ্রোহী কবি হিসেবে গণনা করা হয়, তেমনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন মহাকবি। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, আর কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের মধ্যে বিদ্রোহী ধারণাকে খুব সুন্দরভাবে আকাঙ্ক্ষিত করেছেন। দুজনের মধ্যে কিন্তু কোনো রকম একাডেমিক কোয়ালিফিকেশন সেরকম ছিল না। অর্থাৎ রবীন্দ্রনাথ তার বাড়িতে বিভিন্ন শিক্ষাগুরুর তত্ত্বাবধানে বিভিন্ন বিষয় শিক্ষালাভ করেন, আর অপরদিকে কাজী নজরুল ইসলামের শিক্ষা বিশ্ব জগৎ থেকে। অথচ আমরা আজকালকার সমাজে যে সমস্ত মা বাবারা আছি, তাদের ভীষণ রকম চিন্তা যে বড় বড় এবং নামি দামি স্কুলে বাচ্চাদের পড়াশোনা না করালেই যেন তাদের ভবিষ্যৎ একদম অঞ্চল। অথচ ভাবুন, এই দুই মহাপুরুষ কি শিক্ষা, কোথা থেকে শিক্ষা পেয়েছেন? দুজনেই কিন্তু বাংলার সাহিত্যে দুই দিকপাল। বাংলা সাহিত্যে যত রকমের শাখা প্রশাখা আছে, নাটক, নাটিকা, কাব্যগ্রন্থ, কবিতা, গীতিনাট্য, সাহিত্য, ছোট গল্প, সমস্ত বিষয়ে কিন্তু এই দুজনের অবদান রেখে গেছেন। একটা মজার কথা ভীষণভাবে মনে পড়ছে, খুব নজরুলের যে আগমন, সেটি অনেকটা ধূমকেতুর মতো হঠাৎ করে এসে মিলিয়ে যাওয়ার মতো। খুব অল্প সময়ের মধ্যে তিনি তার আসন প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তার বন্ধু মুজাফর আহমদের কথা অনুযায়ী জানতে পারি যে ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে চর্চা করতেন। তিনি রবীন্দ্র অনুরাগী ছিলেন, সমস্ত জায়গায় রবীন্দ্রনাথের গান গেয়ে বেড়াতেন। তার বন্ধুরা তাকে বলতো রবীন্দ্রনাথের সঙ্গীতের হাফিজ। এবং তিনি প্রথমে যখন গান শিখিয়েছেন, তখন রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করেছেন। প্রতিভা বসুকে শিখিয়েছেন পথ দিয়ে কি যাইব চলে, আবার উমা মিত্রকে শিখিয়েছেন আমি পথ ভোলা এক পথিক এসেছি। তিনি কিন্তু চাইলেই নিজের গান দিয়েই সবাইকে শুরু করতে পারতেন, কিন্তু না, তিনি জানেন যে যে যারা উপযুক্ত, যারা গুণী ব্যক্তি, তাদেরকে সম্মান করতেন। অথচ আমরা এত বেশি অহংকৃত, ছোট্ট একটুখানি কি বলবো, যে কোনো গুণ থাকলে আমরা এত বেশি সেটাকে বাড়িয়ে চাড়িয়ে দেখি এবং অন্যের গুণকে এতটাই ঈর্ষা করি যে ভুলে যাই। কিন্তু আসল মানুষ বা আসল যারা গুণী ব্যক্তি, যারা মহান ব্যক্তি, তারা কিন্তু অপর একজন মহান ব্যক্তির গুণের প্রশংসাই করেছেন। 1921 সালের কথা একটু বলি। তখন রবীন্দ্রনাথ প্রথম যান
1932 সালে প্রথম রবীন্দ্রনাথ যান, কাজী নজরুল ইসলাম যান রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে শান্তিনিকেতনে। প্রথম আলাপেই কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে কাজী নজরুল ইসলামের ভীষণ সুন্দর একটা সম্পর্ক গঠিত হয়। প্রথম দর্শনেই কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তলোয়ার দিয়ে দাড়ি চাচার কথা বলেছিলেন, এবং সাহিত্যে যেহেতু তার অধিকার, সেহেতু সাহিত্য চর্চা করার কথাই তিনি বলেছিলেন। রাজনীতিতে তার খুব একটা আগ্রহ ছিল না, এবং নজরুলকে তিনি শান্তিনিকেতনেও আসতে বলেছিলেন। কিছু ছোট ছোট বাচ্চাদের ড্রিল শেখাবে আর গান শিখবে দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। পরে অবশ্য রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের সাহিত্য বা তার রাজনীতির ব্যাপারে ভীষণভাবে সম্মান জানিয়েছিলেন। রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের যে সবসময় স্নেহ করতেন তার বড় প্রমাণ হচ্ছে একসময় রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস অবলম্বনে একটি চলচ্চিত্র গঠিত হয়, এবং সেখানটায় কাজী নজরুল ইসলামকে সুরকার হিসাবে মনোনীত করা হয়। তখন সুরকার হিসাবে নজরুলের ভীষণভাবেই খ্যাতি, কিন্তু যেই সময় এই চলচ্চিত্রটি প্রকাশিত হবে ঠিক সেই সময় রবীন্দ্রভারতীর যারা মিউজিক বোর্ড তারা আপত্তি জানালো যে তাদের অনুমতি ছাড়াই রবীন্দ্রনাথের সঙ্গীত এই চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে এবং তার সুরও যথাযথ নয়, সুতরাং বইটি মুক্তি পেতে পারে না। প্রযোজকের মাথায় হাত। কাজী নজরুল ইসলাম কাল বিলম্ব না করে সব চলচ্চিত্রের প্রিন্ট এবং প্রজেক্টর নিয়ে সোজা চলে গেলেন ট্যাক্সি ধরে শান্তিনিকেতনে, গিয়ে রবীন্দ্রনাথকে সমস্ত কিছু জানালেন। শুনে রবীন্দ্রনাথ বলেন, কি আকেল বলো তো, আমার গান গেয়েছ আর তোমাকে কিনা তারা ভুল বলে? আমার থেকে তার গান, তোমার গান কি তারা বেশি বোঝে? এই ছিলেন রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের মধ্যে একটা মধুর সম্পর্ক। মৃত্যুর আগে পর্যন্ত নজরুল এবং কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে সম্পর্ক খুব সুন্দরই বজায় ছিল। মাঝে কয়েকবার একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু যখন নজরুল ইসলামের ধূমকেতু কাব্যগ্রন্থটি প্রকাশিত হলো, তখন নজরুল ইসলামের আবেদনে রবীন্দ্রনাথ লিখে আকলানের কাব্যবাণী, কাজী নজরুল ইসলাম কল্যাণের সুনামে। এই কাব্যবাণীটি প্রত্যেকটা পত্রিকায়, প্রত্যেক সংখ্যায় পত্রিকাতে কিন্তু ছাপা হতো। আবার একটু বলি যে যখন রবীন্দ্রনাথ গেছিলেন, কাজী নজরুল ইসলাম গেছিলেন দার্জিলিংয়ে ঘুরতে, তখন নজরুল ইসলামও গেছিলেন, রবীন্দ্রনাথও গেছিলেন। গিয়ে যখন শুনলেন যে কবিগুরু এসেছেন দার্জিলিংয়ে ঘুরতে, তখন কাজী নজরুল ইসলাম সবাইকে নিয়ে রবীন্দ্রনাথের সাথে দেখা করতে গেলেন এবং তাদের মধ্যে অনেকক্ষণ কথোপকথন হলো। আড্ডার একটা সময় কবির পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর যখন এসে বললেন যে বাবা মশাইয়ের খাবার সময় দেরি হয়ে যাচ্ছে, সবাই ঘড়ির দিকে তাকিয়ে দেখলো যে দুপুর গড়িয়ে প্রায় 12টা বেজে গেছে। তখনও কবি কিন্তু অভুক্ত ছিলেন। তাহলে এর থেকে বোঝা যায় যে কবি কাজী নজরুলের উপরে কতটা হৃদ্যতা ছিল। কাজী নজরুল ইসলামের আগমনীর যে কবিতাটি বেরিয়েছিলেন সেটি বাজেয়াপ্ত করেছে রাজনীতি, যেহেতু কবিতা হিসেবে ইংরেজ সরকার বাজেয়াপ্ত করেন, এবং তারপরে যখন আবার যুগবাণী নাটক গ্রন্থটি বেরিয়েছিল তখনও সেটাকে বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে কাজী নজরুল ইসলামকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং কাজী নজরুল ইসলাম সেই সময় আত্মপক্ষ সমর্থন করে যে জবানবন্দি দিয়েছিলেন সেটি সাহিত্যে একটি মূল্যবান সম্পদ হিসেবে স্বীকৃত। লোকঠকানোর অভিযোগে কাজী নজরুল ইসলামকে কিন্তু কারাগারে বন্দী করা হয়েছিল বা সাজা দেওয়া হয়েছিল 1 বছরে। সেই সময় জেলের মধ্যে যে অত্যাচার হচ্ছিল তার প্রতিবাদে নজরুল ইসলাম আমরণ অনশন করলেন এবং সেই ব্যাপারে রবীন্দ্রনাথ চিন্তিত হয়ে লিখলেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। কিন্তু জেল কর্তৃপক্ষ এই টেলিগ্রাফটা নজরুলকে দেওয়ার প্রয়োজনই বোধ করলেন না, উল্টে রবীন্দ্রনাথকে লিখলেন অ্যাড্রেসি নট ফাউন্ড। অবশ্য এই প্রতিবাদের মূলে প্রথম দিকে কিন্তু রবীন্দ্রনাথও চাননি কাজী নজরুল ইসলামকে বিরত রাখতে, কারণ তিনি বলেছিলেন বিদ্রোহী বীর কাজী নজরুল ইসলামের
পক্ষ হয়ে বলেছিলেন যে আদর্শবাদীকে আদর্শ ত্যাগ করতে বলা আর তাকে আত্মহত্যা করতে বলা সমান। এই ছিলেন আমাদের রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের মধ্যে খুব মধুর সম্পর্ক। আসলে দুজনেই চেয়েছিলেন যে দেশ এবং জাতির মধ্যে বা দুটি ধর্মের মিলনের মধ্যে দিয়ে আমাদের এই ভারতবর্ষের মানুষের মধ্যে একটা একতা আনার। এবং তিনি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে তার বসন্ত গীতিনাটকটি উৎসর্গ করেছিলেন এবং বলেছিলেন কবি কাজী নজরুল ইসলাম কল্যাণেশু। এবং কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ কবি বলাতে সেই সময় অনেকেই খেপে গেছিলেন, বলেছিলেন যে পাগলকে কবি বলা হচ্ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন যে সেই তারল্য যদি আমার থাকতো তবে হতো বটে, তবে ও তো শুধু কবি নয়, হচ্ছে মহাকবি। রবীন্দ্রনাথ কিন্তু একদম মানসিকতার চূড়ান্ত পর্যায়ে অঙ্গিত মূল্যবোধের সঠিক উত্তর দিয়েছেন। সত্যি তো, যার যেটা মূল্য, যার যেখানে অধিকার, তাকে তো সে মূল্য দিতেই হবে। এক্ষেত্রে আমার মনে পড়ছে রামকৃষ্ণ পরমহংসদেবের যে বাণী, যেটি শ্রী শ্রী মা সবসময় মেনে চলতেন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। সত্যি তো, এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার পছন্দ আমার কাছে, তোমরা তার কবিতা পড়ো নাই, না পড়ি তাকে অবজ্ঞা করছো। আর যদি আমি তরুণ হতাম তাহলে আমার কলমে সেই একই রকম বাণী উঠত। এই ছিলেন আমাদের রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম। আসলে অনেকেই যারা সেই সময় ছিলেন, তারা এই দুই মহাপুরুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কখনোই মেনে নিতে পারতেন না। কেউ বলতেন যে একজন হচ্ছেন ভারতীয় কবি, আর একজন হচ্ছেন বাংলাদেশের, একজন মৌলবাদী, একজন উদার, একজন হিন্দুদের কবি আর একজন মুসলমানদের কবি। কিন্তু এই দুই মহাপুরুষই সাম্য এবং মৈত্রীর কথাই বলে গেছেন আজীবন। এই দুজনকে আমাদের ধর্ম এবং দেশের বেড়াজাল থেকে মুক্ত করে দেওয়া ছাড়া বাঙালির মুক্তির কিন্তু আর উপায় নেই। সুতরাং এই দুজনের সম্পর্ক যেন আমাদের মধ্যে সবসময় বিরাজ থাকে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। তোমার স্বরে মোর প্রথম পরিচয়, সহজ পাঠে শৈশবের আঙিনায়। আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। যার কথা বলছি আমি আজকে, তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল তার লেখা কবিতার মধ্য দিয়ে, সহজ পাঠে। তাকে প্রথম আমি চিনেছি তার কবিতায়। হ্যাঁ, আপনারা সকলে ঠিকই বুঝতে পারছেন যে আমি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেই কিছু বলবো। রবীন্দ্রনাথকে আজকে আমরা রবীন্দ্রনাথের 162তম এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকী এই শুভ লগ্নে তাদের চরণে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য উপস্থাপন করছি। আমরা রবীন্দ্রনাথকে বিভিন্ন রূপে দেখেছি, কখনো কবি, কখনো সাহিত্যিক, কখনো গীতিকার, কখনো নৃত্যনাট্যের রচয়িতা বা ঔপন্যাসিক, আবার কখনো চিত্রাঙ্কনও তিনি করেছেন। বহু রূপে তাকে দেখেছি। তিনি আমাদের, যিনি শান্তিনিকেতনে শিক্ষার নবরূপ সৃষ্টি করেছেন, আবার বাঙালি যিনি নোবেল জয় করেছেন। বহু রূপে দেখার পর আজ তার সম্পর্কে কি বলা যায়, অনেক ভেবেছি কি বলবো রবীন্দ্রনাথ সম্পর্কে। কারণ রবীন্দ্রনাথ বলা মানেই তো তার কবিতা, তার গান, তার নাটক। এখন আমি কাঁপছি রীতিমতো কি বলবো, কারণ আমি বলবো রবীন্দ্রনাথের এক অন্য দিক, এক অন্য রূপ, মানুষ রবীন্দ্রনাথ। কারণ আমরা এখানে কিছুক্ষণ আগে রানুদির বক্তব্যের মধ্যে রানুদি কবি, বিশ্বকবি এবং বিদ্রোহী কবির মধ্যে একটি মধুর সম্পর্কের কথা বলেছেন এবং তার মধ্যে
যার কারণে বোধহয় আমাদের মাটিতে পা পড়ে না এমন অবস্থাও হয় অনেকে। আমি তাই আজ মানুষ রবীন্দ্রনাথ নিয়ে কিছু বলতে চাই। মানুষ, শুধুমাত্র মানুষ রবীন্দ্রনাথ বলতে চাই কারণটা আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই। আমরা নামেই মানুষ, মনুষ্যত্ব বোধহয় আমাদের মধ্যে থেকে ধীরে ধীরে হারিয়েই চলেছে। তাই রবীন্দ্রনাথের এমন কিছু দিক যেগুলো হয়তো অনেকের অজানা, ব্যক্তিগত আমার অজানা ছিল, আমি যদি না পড়তাম তাহলে আমি জানতাম না। এবার আসা যাক মূল বক্তব্যে। আপনারা অনেকেই জানেন যে রবীন্দ্রনাথ জমিদার বংশের সন্তান ছিলেন। তার শরীরে জমিদারি রক্ত প্রবাহিত হচ্ছিল, কিন্তু জমিদারিকে তিনি জমিদারিতে আসার পর তার খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। তিনি জমিদারি করতে চাইলেন। প্রমথ রায়চৌধুরী রায়তের কথা বইতে ভূমিকায় তিনি লিখেছেন, আমার জন্মগত পেশা জমিদারি, কিন্তু আমার স্বভাবগত পেশা আসমানদারি। জমিদারিকে রবীন্দ্রনাথ কোনোভাবেই পছন্দ করতেন না। তিনি বলেছেন, জমিদারি জমির জোর, সে প্যারাসাইট, পরাশ্রিত জীব। এখন প্রশ্ন একটা থেকেই যায়, যিনি জমিদারিকে এত অপছন্দ করতেন তিনি তখন তাহলে জমিদারি কেন ছেড়ে দিলেন না? তিনিও তো জমিদারি পরিচালনা করেছেন। সে কথার উত্তরও তিনি ওই উক্ত বইতে, অর্থাৎ রায়তের কথা বইতে দিয়েছেন। বলছেন, জমিদার ছেড়ে দিলেই তো হয়, কাকে ছেড়ে দেব? অন্য জমিদারকে? সত্যিই তো, তিনি এই জমিদারি পরিচালনা করতে এসেই পল্লীতে সব থেকে বেশি পরিচিত হয়েছিলেন। তিনি নগর পরিকল্পনায়, বহুমুখী পরিকল্পনা, হিতৈষী বৃত্তি এবং কল্যাণ বৃত্তি চালু করেছিলেন, এবং এ বাবদ যত অর্থ সংগ্রহ হতো সমস্ত তিনি এই পল্লী উন্নয়নের কাজে ব্যয় করেছেন। এখন সমাজে, আমাদের এখন আধুনিক সমাজেও আমরা কজন চিনি রবীন্দ্রনাথকে জমিদার রবীন্দ্রনাথ রূপে? আমরা কাব্যিক চিনি, নাট্যকার চিনি, গীতিকার চিনি, অগ্রগণ্য মানব দরদী মনীষী রূপেও চিনি, কিন্তু চিনি কি তাকে আমরা জমিদার রূপে? তবে এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই যে আমার কাছে মনে হয় তিনি জমিদার, এখানে জমিদার রবীন্দ্রনাথ নয়, এখানে মানুষ রবীন্দ্রনাথের মহত্ব অনেক বেশি। কারণ তার শরীরে জমিদারি রক্ত বইলেও তিনি কিন্তু তথাকথিত জমিদার ছিলেন না, প্রজা কল্যাণ করেছে। এই জমিদারি তথা তার সঙ্গে এখনকার যেটা সব থেকে প্রচলিত হয় সেটা হচ্ছে রাজনীতি। কিছুক্ষণ আগে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন শ্রদ্ধেয় প্রবীর মুখার্জি মহাশয়। এমন ব্যতিক্রম মানুষ সত্যিই রয়েছেন যারা সত্যি সত্যি সমাজের জন্য কাজ করেন, কিন্তু রাজনীতিতে বেশিরভাগ ক্ষেত্রে বলতে আমার আজ খুব কষ্টও হচ্ছে, রাজনীতিতে মানুষ কেন আসে? প্রজা ঠিক নয়, আমাদের কল্যাণ করার জন্য, সাধারণ মানুষের কল্যাণ করার জন্য। কিন্তু সত্যিই কি তারা রাজনীতিতে এসে সাধারণ মানুষের কল্যাণ করে, নাকি নিজেদের স্বার্থ, কিভাবে নিজেদের স্বার্থ সিদ্ধি হবে সেই চিন্তায় মগ্ন হয়ে পড়ে? অথচ রবীন্দ্রনাথকে দেখুন, তিনি পেশাতেও কিন্তু জমিদারি ছিলেন, তার রক্তে জমিদারি রক্ত হয়েছিল, কিন্তু তিনি জমিদারি হলেন না। তো এ বিষয়ে রাজনীতি, যেটি একটু চর্চার বিষয়, এবং আমাদের কাকু বলেন যে পাড়ার মোড়ে যে চায়ের দোকান সেটা হচ্ছে পার্লামেন্ট, সেখানে সবসময় বিভিন্ন বিষয়ে চর্চা হয়, এবং সব থেকে বেশি বিষয় যেটা চর্চা হয় সেটা হচ্ছে রাজনীতি। আমরা রাজনীতি নিয়ে চর্চা করি, কিন্তু ওই পাঁকে পা দেব না এরকম অবস্থা আমাদেরও আছে। রাজনীতি নিয়ে রবীন্দ্রনাথের একটি খুব অসাধারণ কথা তিনি বলছেন, তিক্ত বড়িকে মিষ্টি আকারে গেলানো রাজনীতির নৈপুণ্য, রাজনীতি তাই করে। তো এ বিষয়ে একটু কথা বলি। সবার আগে আমাদের দেশের কথা বলি। রাজনীতি যখন আমাদের দেশে ইংরেজদের তার বিতাড়িত করার উদ্দেশ্যে লড়াই চলছে, গান্ধীজিকে রবীন্দ্রনাথ পছন্দ করতেন, কারণ রবীন্দ্রনাথ নিজে অহিংস ছিলেন। কিন্তু গান্ধীজির সাথে রবীন্দ্রনাথেরও কোথাও কোথাও মতবিরোধ হয়েছিল, এবং একটা জায়গায় গিয়ে আমরা হয়তো অনেকেই জানি রবীন্দ্রনাথ কিন্তু নেতাজিকে দেশ নায়ক রূপে বরণ করেছেন। এটা কিন্তু অনেক অনেক অশেষ, এবং আমাদের দেশ নায়ক অর্থাৎ নেতাজি যখন
দেশের কাজে উদ্বুদ্ধ স্বামীজির কাছে অবশ্যই প্রেরণা পেয়েছেন, কিন্তু তিনি রবি ঠাকুরের কবিতা পড়তেন নিজেকে আরো উদ্বুদ্ধ করার জন্য। এটা কিন্তু হয়তো অনেকের অজানা। তো এই রাজনীতি প্রসঙ্গেই বলি, আমাদের মানুষ, আমি প্রথমেই বলেছি আজ যে আমি মানুষ রবীন্দ্রনাথকে বলবো। তো আমাদের মানুষের একটা ভীষণ স্বভাব আছে, আমরা যদি কোনো কারণে বিভ্রান্ত হই, আমরা সঠিক পথ যে দেখায় আমরা কিন্তু তার উপরে প্রচণ্ড রাগ করি, আমাদের স্বভাবের মধ্যে পড়ে। এখানে রবীন্দ্রনাথের জীবনের একটি ঘটনা না বললেই নয়। 1926 সাল রবীন্দ্রনাথ গেছেন ইতালি পরিদর্শনে। তো সেখানে যাওয়ার পর মুসোলিনির সঙ্গে তার দেখা হয়েছে। মুসোলিনির মিষ্টিমধুর কথা, বিরচিত চেহারা ইত্যাদিতে বিভ্রান্ত হয়ে রবীন্দ্রনাথ মুসোলিনির খুব প্রশংসা করেছেন। এবার এহেন কাজ থেকে লেখক রোমারোলা ভাবছেন কবিগুরুর একই হলো, তিনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই বিভ্রান্তি হয়েছে। তো ইতালি পরিদর্শনের পরে যখন রবীন্দ্রনাথ ফিরলেন, তখন রোমারোলা নিজে তার কাছে গেলেন, গিয়ে তাকে সতর্ক করলেন, তাকে সচেতন করলেন যে ভুলটা তিনি করেছেন। রবীন্দ্রনাথ সেই ভুলটা বুঝতে পারলেন, শুধু বুঝতে পারলেন তাই নয়, তিনি সেটা স্বীকার করলেন। আচ্ছা, এমন ঘটনা আমাদের জীবনেও তো ঘটে, আমরা তো মানুষ, অবশ্যই আমরা ভুল করি, কিন্তু ভুল করার পর সেই ভুল ধরিয়ে দিলে আমরা কি সত্যি খুব মন থেকে স্যাটিসফাই হয়ে সেই ক্ষমা চাই বা আমরা প্রশ্ন করি বা নিজেদেরকে তুলে ধরি? রবীন্দ্রনাথ যা পেরেছিলেন, বোধহয় মহান মানুষ মনীষী হলেই সেটা সম্ভব। রবীন্দ্রনাথ শুধু বিশ্ব মাঝেই যে তার ভুলটা তিনি স্বীকার করেছেন তাই নয়, তিনি বলেছেন যে রোমারোলা যদি না থাকতেন তাহলে তার বিরাট পতন হতো, এবং তাকে এই পতনের হাত থেকে রক্ষা করার জন্য তাকে অশেষ ধন্যবাদ দিয়েছেন। রবীন্দ্রনাথের এই অকপটতা, এই সারল্যটা আমাদের কাছে কিন্তু গভীর প্রেরণার উৎস। আজকের এই মানব সমাজে কিন্তু তা প্রায় হারিয়ে যেতেই বসেছে। এটা অত্যন্ত দরকার বলে আমি একান্তভাবে মনে করি। রাজনীতির প্রসঙ্গ যখন এলো, সেখানে আমরা মানবিকতা নিয়ে এত কথা বলছি। আমরা যখন একই ক্ষেত্রে একই ফিল্ডে কাজ করি, বেসিক্যালি এটা এখন বেশিরভাগ সমাজেই হয়ে থাকে, আমরা হয়তো একই ফিল্ডে কাজ করি, তো সেক্ষেত্রে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা হবে, সেটা মাস্ট। আমরা আমাদের নিজেদের গুণকে আরো বেশি করার চেষ্টা করব, সেটা নিশ্চয়ই করব, কিন্তু কখনো কখনো এমনও হয় প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমরা সামনের জনকে হয়তো অপমান করে ফেলি, তার গুণটাকে স্বীকার করি না। কেন করি না? এ বিষয়ে একটা কথা বলি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে রবি ঠাকুরের বেশ মতবিরোধ ছিল, বিভিন্ন গল্প নিয়েও হয়েছে, পথের দাবি নিয়েও হয়েছে। রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেলেন, তারপরে কেউ তাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা রবিবাবু, আপনি কি নারীদের নিয়ে কিছু লিখতে পারেন না? নারীদের নিয়েও কিছু লিখুন না। শরৎচন্দ্র সম্পর্কে তিনি যা বলেছেন, তিনি বলছেন, আমি বেড়ার এপার থেকে দেখি, শরৎ তো মাটিতে কান পেতে শোনে। একবার ভেবে দেখুন তো, এটা কত বড় স্বীকারোক্তি। শুধু শরৎচন্দ্রের জন্য নয়, শরৎচন্দ্র, রোমারোলা, এই স্বীকারোক্তিকে আমরা করি। আমার আজকে প্রশ্ন আপনাদের কাছে, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, একবার নিজের মনের মধ্যে ভেবে দেখুন তো, নিশ্চয়ই ভুল করেছি, কিন্তু স্বীকারোক্তি কি করেছি মন থেকে? স্বীকারোক্তি যেটা রবীন্দ্রনাথের পক্ষে কিন্তু সম্ভব হয়েছে, তিনি কিন্তু করেছেন। শরৎচন্দ্রের সাথে হাজারো বিবাদ থাকা সত্ত্বেও তিনি সর্বসমক্ষে এটা করেছেন। আমি আজ বলবো, যেহেতু মানুষ রবীন্দ্রনাথ দিই, তাই মানবিকতার কিছু দিক আমি তুলে ধরতে চাই। আপনারা অনেক সময় একটু খেয়াল করবেন, আমাদের মধ্যে, আমরা তো কেউ পারফেক্ট নই, আমার মধ্যে নিশ্চয়ই অক্ষমতা রয়েছে, হয়তো আমার এই কথা বলাতেও অক্ষমতা রয়েছে, অনেক ক্ষেত্রে আছে, আমাদের সবার মধ্যে আছে। আমাদের একটা নেচার, আমরা কিন্তু আমাদের অক্ষমতাটাকে গোপন করি এবং আত্ম অহংকার করি, আমি বেস্ট, আই এম দ্য পারফেক্ট বলি। এখানে রবীন্দ্রনাথকে কেন প্রাসঙ্গিক সেটা না বললেই নয়। রবীন্দ্রনাথ উপন্যাস লিখতেন, আমরা জানি, কিন্তু রবীন্দ্রনাথের খুব আক্ষেপ ছিল, তিনি মুসলিম চরিত্র ভালোভাবে অঙ্কন করতে পারতেন না। তাই জন্য
লেখক বন্দে আলী মিয়া তার যে শেষ লগ্ন উপন্যাস লিখেছেন এবং সেটা বলেছেন এই শেষ লগ্ন উপন্যাসটি রবীন্দ্রনাথের কাছ থেকে পাওয়া। রবীন্দ্রনাথ তার কাছে স্বীকার করেছেন যে মুসলিম চরিত্র আঁকা আমার পক্ষে সহজ নয়, এত খুঁটিনাটি আমি জানি না, এটা তুমি লেখো, তুমি খুব ভালো পারবে। এবং শুধু লিখতে উৎসাহ যে সেটা তিনি স্বীকারও করেছেন, বন্দে আলী মিয়াও স্বীকার করেছেন। এবং এক্ষেত্রে আমার যেটা প্রশ্ন, অক্ষমতা থাকবেই, আমরা তো মানুষ, দোষে গুণী মানুষ, যার সেই গুণটা আছে তাকে তো ধরিয়ে দেব, তাকে তো উৎসাহ দেব, তাকে তো সামনের পথে এগিয়ে দিতে বলবো, এটাই তো মানুষ। আমরা কি সত্যি মানুষ? আমরা কিন্তু এই কাজটি করি না। আমরা কিন্তু অনেক সময় না আমি বেস্ট, এইটা হয়। কিন্তু এখানে আমি শুধু রবীন্দ্রনাথকে বলবো না, রবীন্দ্রনাথ এবং বন্দে আলী মিয়াও কিন্তু ভীষণ ভালো ব্যক্তি ছিলেন। কারণ তিনি যে এটা তিনি নাও বলতে পারতেন যে শেষ লগ্ন উপন্যাসটি তার থেকে নেওয়া, তিনি স্বীকার করেছেন। স্বীকারোক্তিটা মহৎ গুণ। রবীন্দ্রনাথের অনেক মহৎ গুণ সম্পর্কে বললাম, এবার একটু রসিকতার দিকে আসি। আমি প্রথমেই বলেছি যে শরৎচন্দ্রের সঙ্গে রবি ঠাকুরের সম্পর্কটা একটু মতবিরোধ ছিল, কিন্তু রসিকতার সম্পর্কটা বেশ ভালো ছিল। একবার শরৎবাবু কি করেছেন, টেলিগ্রাম করেছেন রবি ঠাকুরকে। তখনকার দিনে টেলিগ্রাম করা মানে খুব গুরুতর বিষয়, তখনই টেলিগ্রাম করাতো, না হলে কোনো টেলিগ্রাম আসতো না। রবি ঠাকুর তো একটু বিচলিত হয়ে পড়েছেন, শরৎবাবু টেলিগ্রাম করেছেন, কি অবস্থা, কি হয়েছে? টেলিগ্রামটা যখন পড়লেন তাতে লেখা আছে, গুরুদেব আমি ভালো আছি। কিন্তু এদিকে রবীন্দ্রনাথ, তিনি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন, তিনিও একটি পার্সেল পাঠালেন। পার্সেলে ছিল একটি পাথর খণ্ড এবং চিরকুটে লেখা ছিল, তব কুশল সংবাদ পাইয়া আমার হৃদয় থেকে এই পাষাণ ভার নামিয়া গেল। এতই মিষ্টি সম্পর্ক। আমি শুধু এই কথাগুলো আমাদের মধ্যে, আমরা যেন কিরকম একটা আস্তে আস্তে জড়বস্তু হয়ে পড়ছি, কাজ কাজ কাজ। এই রসিকতা, এই রসবোধ যদি না থাকে তাহলে কিন্তু জীবনটাই প্রাণহীন হয়ে পড়বে। তো রসিকতা তো ছিল। তার আগে আরেকটু কথা বলি। রানুদি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আমাদের মানসিক সংযম করাটা অত্যন্ত প্রয়োজন। আবার আমি মানবতা ব্যাক করলাম, মানসিক সংযমটা অত্যন্ত প্রয়োজন। তো সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথের একটা কথা না বললেই না। 1884 সালে কাদম্বরী দেবী যখন মারা যান, কাদম্বরী দেবীর আকস্মিক মৃত্যুতে রবীন্দ্রনাথ ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। এই গল্পে আমি একটু পরে আসছি, আমি দুটো কথা এখানে বলে নিতে চাই। আমরা কাদম্বরী দেবী এবং রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে বহু কথা বলি, বহু আলোচনা করি, কিন্তু আমরা কি এতটা আলোচনার যোগ্য? আমরা নিজেরা এতটা আলোচনার যোগ্য? রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, নিন্দে করতে গেলে তো এইখানে আমার শুধু বক্তব্য এটাই যে আমরা যেন কোনোভাবে যার সৃষ্টিশীলতা এত, যার সৃষ্টিশীলতার বিকাশ এত বিশাল, তাকে আমরা এইভাবে নাও আলোচনা করতে পারি, কাদম্বরী দেবী এবং রবীন্দ্রনাথের সম্পর্কটাকে এইভাবে নাও তুলে ধরতে পারি। তো যাই হোক, আমি যে প্রসঙ্গে আসছিলাম, 1884 সালে যখন কাদম্বরী দেবীর মৃত্যুতে রবীন্দ্রনাথ ভীষণভাবে ভেঙে পড়েছেন। তারপরে 1902 সাল কবিপত্নী মৃণালিনী দেবীর মৃত্যু হল এবং ঠিক তখন থেকেই তার কন্যা রেণুকা তথা রানী ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। 1903 সাল, একদিকে কন্যা রেণুকা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, অন্যদিকে বঙ্গভঙ্গের আশঙ্কা এবং প্রতিরোধ নিয়ে আলোচনা সভা গড়ে উঠেছে। 1903 সালের 19শে সেপ্টেম্বর রবীন্দ্রনাথের বৈঠকখানায় আলোচনা সভা বসেছে, বঙ্গভঙ্গ বিরোধী আলোচনা সভা। তো সভা যখন প্রায় শেষ, প্রায় 10:30 বাজে, সবাই চলে যাচ্ছেন। রাত 10:30টায় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জুতোর ফিতে বাঁধতে বাঁধতে বলছেন, রবিবাবু আজ আপনার মেয়ে কেমন আছে, একটু ভালো? রবিবাবু খুব শান্তভাবে বললেন, সে আজ দুপুরে মারা গেছে। এর থেকে বোধহয় বেশি মানসিক দৃঢ়তার নিদর্শন আর কোথাও পাওয়া যায় না। সেদিনই দুপুরবেলা নিজের কন্যা
কন্যাকে হারিয়েছেন, কোন মৃত্যু শোক, প্রাণালী কন্যার মৃত্যু শোককে যিনি অতিক্রম করেছেন, বঙ্গভঙ্গের চিন্তায়, বঙ্গভঙ্গ আশঙ্কার প্রতিরোধের সভায় তিনি যোগদান করেছেন। আমার এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার বক্তব্য একটাই, আমরা যেন এতটাই মানসিক সংযম হতে পারি, আমাদের মানসিক দৃঢ়তা। কারণ দেখুন, মানসিক দৃঢ়তা যদি না থাকে, আমরা কিন্তু আমাদের লক্ষ্যের পথে অবিচল থাকবো না। আমাদের লক্ষ্যের পথে অবিচল থাকতে গেলে আমাদেরও মানসিক দৃঢ়তা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, হয়তো একদিনে আসবে না, নিশ্চয়ই একদিনে আসবে না, কিন্তু এই সংযমটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো এই মানসিক সংযম নিয়ে বলি, বর্তমান যুগে যেটা সব থেকে অশান্তির কারণ মানসিক সংযম। সবাই আমরা মনে করি আমাদের হাতের মোবাইলটি মানসিক সংযমের একটি কারণ, কিন্তু আমার মনে হয় শুধু মোবাইল ফোন নয়, আমাদের নিজেদের না অক্ষমতা রয়েছে, আমরা মানসিক সংযম করতে পারছি না। এখানে রবীন্দ্রনাথের আরো একটি গুণের কথা না বললেই না। রবীন্দ্রনাথ যখন কাউকে ডেকে পাঠাতেন, তার সঙ্গে যখন কথা বলতেন, সম্পূর্ণভাবে মনোনিবেশ করতেন, অন্য কোনো চিন্তা করতেন না। এমনকি ওই সময় কথা বলার সময় তিনি যে মহান কবি, বিশ্বকবি বা তার সময় যে অতি মহামূল্য, এরকম কোনো ভাব তিনি কখনো দেখাননি। এখানে আমার একটু বলার আছে, আমরা যারা কোনো বিষয়, এই কথাটি রানুদি বলে গেছেন, আমি আবারও বলছি, আমরা কোনো বিষয়ে পারদর্শী হলে সেই বিষয়টাকে সর্বসমক্ষে তুলে ধরি। আমি শ্রেষ্ঠ, আমি গুরুত্বপূর্ণ, নিশ্চয়, কিন্তু সেটা মূর্খামি, আমি মনে করি সেটা মূর্খামি, এবং সেটা অত্যন্ত অহমিকা, যেটা আমাদের সবার আগে ত্যাগ করা উচিত। আজ রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের এই মানবিক দিকগুলোই আমাদের জানা দরকার, শুধু জানা নয়, প্রয়োগ করা দরকার, এই আলোচনা থেকেই প্রয়োগ করা দরকার। আজ আমরা রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে এখানে একত্রিত হয়েছি। সে বিষয়ে আরেকটি কথা না বললেই নয়। বর্তমান সমাজে বা আমাদের সচরাচর প্রায় সবার ক্ষেত্রেই দেখা যায়, খুব একটা কথা উঠে আসে, জুনিয়র সিনিয়র। তুমি জুনিয়র, তুমি চুপ করে থাকো, আমি সিনিয়র। কর্মক্ষেত্রে এটা ভীষণভাবে দেখা যায়, আমরা যখন কোনো কাজের ক্ষেত্রে যাই সেখানে ভীষণভাবে দেখা যায়। এখানে রবীন্দ্রনাথ আর নজরুলের একটি কথা না বললেই নয়। রবীন্দ্রনাথ একবার কলকাতা পাবলিক লাইব্রেরিতে বঙ্গীয় সাহিত্য পরিসভা, বঙ্গীয় সাহিত্য সভার আয়োজন করা হয়েছে, এবং সেখানে রবীন্দ্রনাথকে প্রধান অতিথি রূপে আমন্ত্রণ করা হয়েছে। তো সেখানে কাজী নজরুল ইসলাম গিয়েছিলেন, গিয়ে সোজা মঞ্চে উঠে গেছেন, গিয়েই গুরুদেবকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, প্রণাম করে আশীর্বাদ নিয়ে সোজা মঞ্চ থেকে নেমে যাচ্ছেন। কারণ সেখানে ওই অতিথি আসনে তখন কাজী নজরুল ইসলামের কিন্তু স্থান ছিল না। রবীন্দ্রনাথ তাড়াতাড়ি করে উঠে গিয়ে খপ করে হাতটা ধরলেন, এই নিচে নয়, আমার পাশে বসবে, ঠিক এরকম ভাবে কথা বলে তাকে পাশে বসালেন। 60 বছরের বিশ্বকবির পাশে 22 বছরের বিদ্রোহী কবি, কি অসাধারণ দৃশ্য। এখানে শুধু আমার যেটা বলার সেটা হচ্ছে, আমরা যেন জুনিয়র সিনিয়র বা এরকম ভেদাভেদ না করি, যে যেটার যোগ্য তার সম্মান, তার যোগ্যতাকে যেন আমরা সম্মানিত করতে পারি, তবেই মানুষ হিসেবে যথার্থতা হবে। আমি আমার আলোচনার, আমার ক্ষুদ্র বক্তব্য ছিল, তো আমার আলোচনার আমি প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। তো এখানে আরো একটি কথা না বললেই নয়, আমার আলোচনা থেকে আমরা জমিদার রবীন্দ্রনাথ সম্পর্কে জানলাম, যিনি তথাকথিত জমিদার ছিলেন না, বড় উল্টোটাই ছিলেন প্রজা কল্যাণকারী জমিদার। আবার রসবদতার কম নয়, রসিক মানুষও তিনি ছিলেন, এবং তার অত্যন্ত যেটাকে বলা হয় ডাউন টু আর্থ, সেরকমও ছিলেন। কিন্তু তিনি বাঙালিও তো ছিলেন, বাঙালির নোবেল জয়। তিনি কিন্তু বাঙালি চরিত্রকে পছন্দ করতেন না। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একেবারে বাঙালি চরিত্রের বিপরীত রূপে আখ্যা দিয়ে অত্যন্ত বেদনা ও ক্ষোভের সঙ্গে বলেছেন, তিনি প্রতিদিনই দেখিয়েছেন, আমরা আরম্ভ করি, শেষ করি না, আড়ম্বর করি, কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা পালন করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না, ভুরি পরিমাণ বাক্য রচনা করি, তিল
না। আমার যেটা সর্বশেষ বক্তব্য, আত্মত্যাগ করা, এটা কিন্তু শেখার কথা। আমি জানি একদিনে হবে না, কিন্তু শিখতে হবে। আমাদের এটা শিখতেই হবে। আমরা তো এই পৃথিবীতে এসেছি, আমরা কি এই পৃথিবীতে এসে শুধু নেওয়ার জন্য? বৃক্ষের কাছে আমরা অক্সিজেন নিচ্ছি, আমরা প্রকৃতির কাছে এত ঋণী, আমরা সত্যি নেওয়ার জন্য এসেছি? আমাদেরকে দেওয়ার কিছু নেই, দেওয়ার আছে। তাই এই আলোচনার আমার এই ক্ষুদ্র বক্তব্যের একেবারে শেষ লগ্নে আমাদের কালিকার মর্নিং ক্লাবের একজন অত্যন্ত সুযোগ্যা সদস্য এবং সুবক্তা শর্মিষ্ঠা দত্তের কথাই শেষ করব। বড় মানুষদের চরণ ধরার চেয়ে তাদের আচরণ ধরাই শ্রেয়। ধন্যবাদ। নমস্কার, উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজ এই রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা বিনোদনের পথে নয়, উত্তরণের পথে হাঁটতে চাই। এই সংকল্পকে সঙ্গে নিয়ে এতক্ষণ যেসব পরিবেশনা আমরা উপভোগ করলাম, তার মধ্যে সব থেকে সুন্দর হলো চিন্তনের সম্পদ। যে চিন্তন নিয়ে আমরা আজ এখান থেকে গমন করব, চিন্তনই তো আমাদের মানব জগৎকে পরিবর্তন করে। মনে পড়ে যায় আমেরিকান লেখক রাস্কিনের কথা। তিনি বলেছিলেন, একটি সুন্দর চিন্তা একজন সৈনিকের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে। কত সুন্দর একটি কথা! সত্যি এই এক একটি কথাই তো আমাদের মনকে পরিবর্তন করলো এতক্ষণ ধরে। তাই আজ এই সন্ধ্যায় আমি কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমার বক্তব্য উপস্থাপন করছি। ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর। স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও চিৎচকর। তার মতো বন্ধুর জন্য আমরা যুগের পর যুগ ধরে অপেক্ষারত থাকতে পারি। তিনি এমনই একজন সাহিত্য জগতের নক্ষত্র ছিলেন। তিনি যে সমস্ত অস্ত্র ভাণ্ডার আমাদের সামনে রেখে গেছেন, তা শুধুমাত্র গত প্রজন্ম বা বর্তমান প্রজন্মের নয়, আগামী প্রজন্মের কাছেও এক বিরাট সম্পদ। তার কবিতা উচ্চারণ করতে করতে বিপ্লবীরা ফাঁসির মঞ্চে হাসি মুখে মৃত্যুবরণ করেছিলেন। এ আমাদের কম বড় পাওয়া নয়, এ আমাদের কম গর্বের বিষয় নয়। তাই মনুষ্যত্বের দীপশিখার এক উজ্জ্বল চরিত্রের নাম কবি কাজী নজরুল ইসলাম। মানুষের প্রতি অপার ভালোবাসা ফুটে উঠেছে তার সাহিত্যে, কাব্যে, সঙ্গীতে। ফুটে উঠেছে অন্যায় অসত্যের বিরুদ্ধে লড়বার তেজদীপ্ত সংগ্রামী মনোভাব। কিভাবে একটি জীবনকে লক্ষ কোটি জীবনের সামনে আলোকবর্তিকা হিসাবে স্থাপন করা যায় মনুষ্যত্বের আঙিনায়, তার অনন্য উদাহরণ হলেন ব্রিটিশ ভারতের অগ্নিযুগের অগ্নিসন্তান কবি কাজী নজরুল ইসলাম। তার সম্পর্কে বলার পূর্বে যে বিষয়টি অত্যন্ত বলার প্রয়োজনীয় বলে আমার মনে হয়, সেটি হলো আমরা যে এতক্ষণ ধরে রবীন্দ্র বা নজরুল জয়ন্তী পালন করছি, সেটা কেন করব? শুধুমাত্র একদিন তাদের কথা স্মরণ করলে বা একদিন তাদের সাহিত্য পড়লেই কি আমরা তাদেরকে প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি? তাদের কথাই কি আমাদের মনন জগৎটা পরিবর্তন হচ্ছে? এটাই হচ্ছে মূল বিষয়, যেখানে আজ একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়ে আমরা যুব সমাজ তাৎক্ষণিক সুখে বিশ্বাসী। যেটা খুব ইনস্ট্যান্টভাবে পাওয়া যায় সেটি আমরা বেশি প্রাধান্য দিই। তাই প্রাণের সকল সম্পদ আমাদের তুচ্ছ। অন্তরের সম্পদের অন্বেষণ আমরা করি না। যেখানে এই শতাব্দীতে আমরা লোভ, লালসা, ঘৃণা, হিংসায় অবলুপ্ত, আমরা একে অন্যের বেড়ে ওঠা মেনে নিতে পারি না, আমরা ভুলকে স্বীকার করি না।
আজ এই সময়ে এসে দাঁড়িয়ে তাই আজকে সেই সব বড় মানুষদের আরো আরো বেশি করে প্রয়োজন। তাদের কথাবার্তাই তো, সেই সমস্ত চিন্তাই তো আমাদের সুপ্ত বিবেককে জাগ্রত করে তোলে। মনে পড়ে যায় কবি নজরুলের সেই বিখ্যাত উক্তি, যা আমরা যেভাবে হাঁটতে চাইছি বিনোদন নয় উত্তরণ। তিনি বলেছিলেন, যেদিন আমি দূর তারার দেশে চলে যাব, সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত কবিতা বেরোবে আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ বলে টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। কিন্তু এই অসুন্দর শ্রাদ্ধ নিবেদনের শ্রদ্ধা দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের একটি কথা স্মরণ করো। যদি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকেই বুকে চেপে বলো, বন্ধু তোমায় নিয়েছি। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? এই পাওয়া তো আদর্শকে পাওয়া। এই আদর্শকে শুধুমাত্র আমরা আনুষ্ঠানিকতায় যদি ভরিয়ে তুলি, তাহলে কিন্তু তাদেরকে প্রকৃত শ্রদ্ধা জানাতে পারবো না। তাই কবিগুরুর কথায় বলি, শুধুমাত্র যেন ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ। নাইবা থাকলো ফুল চন্দন, নাইবা জ্বলল আলো, তোমার প্রাণের গভীর মর্ম বেদনায় চৈতন্যের প্রদীপ জানো। এই চৈতন্যের প্রদীপই তোমাকে মনুষ্যত্বের পথে হাঁটতে সাহায্য করবে। তবেই আমরা এসব বড় মানুষদের চর্চা করে লাভ হবে। নাহলে আজকে আমরা যা করছি একমাত্র অনুষ্ঠান, বাড়িতে গিয়েও আমার অন্য আচরণ। স্বামীজির কথায় বলি, স্বামী বিবেকানন্দের কথায় বলছে, অসংখ্য একটা বড় লাইব্রেরিও পড়ে ফেললে তুমি কিচ্ছু করতে পারবে না, কিন্তু যদি ভালো 5টা চিন্তা তুমি তোমার জীবনে আদর্শ হিসাবে কাজে লাগাও, তাহলে তোমার জীবন সুন্দর হবে। এটি যেন আমরা আমাদের মনে প্রাণে মানতে পারি। এতক্ষণ ধরে আমাদের মানসিক এবং রামদিজি ভাই যে সমস্ত কথা বলে গেল, আজ আমি কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে ইচ্ছা হচ্ছে। সত্যি তার কবিতাগুলো অসাধারণ। তার আগে বলি, তার জন্ম হয়েছিল 1899 খ্রিস্টাব্দে 24শে মে আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে। জন্মসূত্রে তিনি ঔদার্য মন এবং গোলামিমুক্ত মানবিকতার অধিকারী ছিলেন। নজরুলের মাতামহ মুন্সি আব্বাস আলী, যিনি সেই যুগে দাঁড়িয়ে একজন আধুনিকা মহিলা ছিলেন। আধুনিকা এই অর্থেই বললাম, পোশাকে বা বাহ্যিক আবরণে নয়, তিনি মন থেকে একজন আধুনিক মানুষ ছিলেন। সেই সময় ইংরাজি শিক্ষার বিষয়ে বিরোধিতা থাকলেও তিনি শিক্ষাক্ষেত্রে ধর্ম এবং উপমণ্ডতাকে স্থান দেননি। তিনি তার পুত্রকে লন্ডনে ব্যারিস্টারি পড়তে পাঠিয়েছিলেন এবং তারই কন্যা ছিলেন জাহেদা খাতুন, যিনি ছিলেন নজরুলের মা। অত্যন্ত বিনয়ী এবং ধৈর্যশীল একজন মানুষ। 4 পুত্রের অকাল বিয়োগ, পারিবারিক ঝড় ঝাপটা, দারিদ্রতা তিনি একা হাতে হাসি মুখে সামলেছেন। সত্যি তাদের মতো মা না হলে হয়তো আমরা এত বড় সেসব মহা মানুষদের মতো সন্তান পেতাম না। নজরুল ছোট্ট বয়স থেকেই একজন পরিণত মানুষ হয়ে উঠলেন, তা সত্যি বলার অপেক্ষা রাখে না। নজরুলের যখন মাত্র 8 বছর বয়স, তখন তার পিতৃবিয়োগ হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, চরম দারিদ্রতা যখন ছেয়ে আসে সংসারে, দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের সাধ্যও কিন্তু তাদের ছিল না। ছোট্ট বয়স, যে বয়স পড়াশোনার বয়স, কাদা ধুলো মাখার বয়স, সেই বয়সে তিনি সংসারের হাল সামলালেন। আমাদের একটু শেখা উচিত যে বয়স থেকে আমরা সত্যি আমরা যেন এত বড় হয়েও গড়ে উঠতে পারি না। ওই বয়সে যখন তার অত্যন্ত লেখাপড়ার আগ্রহ সত্ত্বেও তিনি কিন্তু সুযোগ পাননি সেভাবে। সেই গ্রামের মক্ত ছিলেন ওই সময় আবুল ফজল, তার কাছে তিনি আরবি এবং ফার্সি ভাষা শিখতে শুরু করেন। পরবর্তীকালে তিনি ওই গ্রামের মক্তবে নিম্ন প্রাথমিক পরীক্ষায় পাশ করেন
এবং সব থেকে আশ্চর্যের বিষয়, ওই সময় তিনি নিম্ন প্রাথমিক পরীক্ষায় পাশ করে গ্রামের বক্তব্যে তিনি 1 বছর, মাত্র 10 বছর বয়সে শিক্ষকতা করে সংসার চালান। এই কম পাওয়া নয়। সেই সময় তিনি অভাবের তাড়নায় ওই ছোট্ট বয়সে কত কিছুই না করেছেন। তিনি মসজিদের আজানদাতার দায়িত্ব গ্রহণ করেছেন, কাকার নাটকের লেটল দলেও যোগ দিয়েছেন। যতটুকু আয় হতো তিনি তার মায়ের হাতে তুলে দিতেন। এক অদ্ভুত ছেলেবেলা ছিল কবি কাজী নজরুল ইসলামের, এবং ছোট থেকে তিনি অন্যের দুঃখে ব্যথিত হতেন বলে তাকে দুঃখু মিয়া বলা হতো। তার মা তাকে নজর আলী বলে ডাকতেন। এই অন্যের দুঃখে ব্যথিত হওয়ার একটি উদাহরণ দেওয়া যাক। নজরুল ছোট্ট বয়স থেকেই অনেক জায়গায় কাজ করেছেন দারিদ্রতার জন্য। আসানসোলে একটি রুটির দোকানে তিনি কাজ করতেন। তিনি প্রতিদিন দেখতেন একজন ভিখারিনী ওই রুটির দোকানের সামনে এসে দাঁড়াতেন। মালিকের ভয় সংকোচে কিছু মুখ ফুটে চাইতে পারতেন না। নজরুল অত্যন্ত ওই ছোট্ট বয়সে পরিশ্রম করেও তার ভাগের রুটিটি সেই ভিখারিনীকে দিয়ে দিতেন। একদিন হঠাৎ দেখলেন নিতান্ত অবহেলায় অসহায় অবস্থায় ওই ভিখারিনী মারা গিয়েছেন রাস্তার ধারে। তার চোখ থেকে জল বেরিয়ে এলো। তিনি লিখলেন, পাওনি দরদি বন্ধু জগৎ খুঁজি, দুঃখেতে তাই মুখটা রাখিতে বুঝি, তুমি মেনেছিলে মোরে আপনার জন, তাই তব লাগি কাঁদিতেছে মোর মন। এরকম চিত্র আমরা সহসাই দেখতে পাচ্ছি। বর্তমান সমাজে বলুন বা তার আগে বলুন, আমরা দেখতে পাই। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, কেউ কি খুব ভালোবেসে হাত পাতে? হাত পাততে কারোরই ভালো লাগে না, এ অত্যন্ত যন্ত্রণাদায়ক বিষয়। কিন্তু এই অসম্বল হাতের মধ্যে যদি আমরা দুটো সম্বল হাত না বাড়িয়ে দিই, তাহলে আমরা কিসের মানুষ? ডক্টর এপিজে আব্দুল কালামের কথায় বলি, তিনি বলছেন, I am not a handsome man, but I can give my hand to someone who need help, because beauty is in heart, not in face. আমাদের সৌন্দর্য আমাদের হৃদয়, আমাদের বাহ্যিক আবরণে নয়। তাই আমরা যেন আমাদের হৃদয়কে সুন্দর করে এই উত্তরণের পথে হাঁটতে পারি। এখন চলে যেতে চাই তার কবিতার সম্ভারে। যে কবিতা পড়লে আমাদের হৃদয়ে যেন রক্তস্রোত বয়ে যায়, যেন এক অদ্ভুত আলোড়ন বয়ে যায় তার কবিতা পড়লে। সে সময় তিনি সমাজতান্ত্রিক বিপ্লবাত্মক ধারার প্রতিনিধি ছিলেন এবং তার কবিতার বিপ্লববাদ প্রকাশ পেয়েছে। তিনি বিভিন্নভাবে তার প্রতিবাদী চরিত্রকে বিপ্লব কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তার আগে তার কবিতা সম্পর্কে একটি ছোট্ট উক্তি। কত সুন্দর করে আমরা আমাদের কোয়ালিটিগুলোকে বোধহয় এইভাবে ভালোবাসি না। কি সুন্দর তিনি বলছেন, প্রিয় রূপ ধরে এতদিনে এলে আমার কবিতা তুমি, আখির পলকে মরুভূমি যেন হয়ে গেল বনভূমি। আখির পলকে কবিতার জন্য মরুভূমি বনভূমি হয়ে গেল, এ আমরা কজনও ভাবতে পারি। তখনকার সময় হিন্দু মুসলিম সমাজের যে বিরোধিতা, ব্রিটিশ বিরোধিতা, স্বাধীনতা সংঘাত, হানাহানি, এক বিরাট ব্রিটিশ স্বাধীনতা সংগ্রামকে তার মূল লক্ষ্য থেকে সরিয়ে দিল। ফলে কবির সংগ্রামী চেতনা থেকে বেরিয়ে এলো, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতার জন্য কবিকে প্রচুর সমালোচনার ঝড় সহ্য করতে হয়েছিল, কিন্তু তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন। তিনি বলছেন, হিন্দু না ওরা মুসলিম বলো জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। সত্যি আমরা তো মায়ের সন্তান, এর থেকে বড় পরিচয় আর কি বা হতে পারে? কেন এই ধর্মের বিদ্বেষ, কেন এই জাতপাতের হানাহানি আমাদের মধ্যে এখনো যায় না? কোথাও যেন গোড়ামি মুক্ত মন আমাদের মধ্যে চেপে বসেছে। কিন্তু
এই যে দেখুন, আমরা যে গোটা করোনা মহামারীর কালটাকে অতিবাহিত করলাম, যেখানে প্রচুর মানুষের জন্য প্রাণপাত করে সেবা করেছেন, সেখানে কি ছিল জাতপাতের বিভেদ? এবং একটি জ্বলন্ত উদাহরণ দেওয়া যায়। সেই সময় দাঁড়িয়ে করোনা মহামারীর প্রাক্কালে একজন মুসলমান বন্ধু 1700 কিলোমিটার বাইকে চেপে এসে একজন হিন্দু বন্ধুকে অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে ভবিষ্যতে? তাই সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কবি নজরুল সমালোচকদের খুব সুন্দরভাবে যোগ্য জবাব দিয়ে বললেন, আমি মাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় এনে হ্যান্ডশেক করার চেষ্টা করেছি, গালাগালিকে গলা গলিতে পরিণত করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়েও অশোভন কিছু হয়ে থাকে, তাহলে আর আমার গাঁট ছড়ার বাঁধন আলগা করতে ওদের কোনো বেগ পেতে হবে না। কারণ একজনের হাতে লাঠি আর একজনের হাতে কাস্তিনি ছুরি। সমালোচনার জবাব দেওয়াও কিন্তু আমাদের শিখতে হবে। সবাই কিন্তু সমালোচনা করতে পারেন না। সমালোচনাটা কখনো কখনো ঝগড়ায় পরিণত হয়ে যায়। তাই আমরা যেন এইসব মানুষদের থেকে এই সমস্ত চর্চাগুলি নিয়ে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। ধূমকেতুর পথ কবিতা একটি আন্দোলনকারী কবিতা, যে কবিতায় তিনি বলছেন যুব সমাজকে, ধর্ম, সমাজ, রাজা, দেবতা কাউকে মেনো না, একমাত্র নিজের মনের শাসনকে মেনে চলো। যা মানো না, যা বোঝো না, তা স্বীকার করো না, মাথা উঁচু করে সত্যকে স্বীকার করো। সত্যি আমরা বোধহয় সত্যকে ওইভাবে স্বীকার করতে পারি না, নিজেদের দোষকেও পারি না। সত্যকে স্বীকার করার মধ্যে যে সহজাত প্রবৃত্তি আছে, আমরা অন্তর থেকে সেই সম্পদের অন্বেষণ করতে এখনো পারিনি। সত্য সে আপন মহিমায় মহিয়ান, সে কখনোই দুই নয়, সে সর্বদাই এক। তাই তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, যা সত্য তা সকল অবস্থায় গ্রহণ করার চেষ্টা করো, কারণ তাতে বেদই মিথ্যা হোক আর শাস্ত্রই মিথ্যা হোক। কিন্তু আমরা সত্যকে স্বীকার করি না। যেমন কবিগুরু বলেছিলেন, রক্তের অক্ষরে দেখিলাম সত্যকে, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন বড়, এই কঠিনতাকে আমরা গ্রহণ করতে পারি না বলেই সহজাততে আমরা যেতে পারি না। এই আমাদের বড় দোষ। তার এই সত্য সাধক হওয়ার আবেদন আমরা তার কাব্য উন্নত শিরেও পাই। সেখানে তিনি বলছেন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান, বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। অর্থাৎ আমার বিকাশের পথে যদি ভগবানও বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেই বাধাকেও অতিক্রম করতে হবে দৃঢ় প্রত্যয়। এতটা বলিষ্ঠতা বোধ হয় আমরা খুব কম কাব্যে পেয়েছি, যা আমরা নজরুলের কাব্যে পেয়ে থাকি। কিন্তু বর্তমান দুনিয়ায় দেখুন, পদে পদে সত্যের অপমৃত্যু ঘটে চলেছে কাব্যটি, যেখানে তিনি শিল্পের জন্যই শিল্প এ বিষয়ে মগ্ন থাকতে পারেননি। তিনি বলছেন, একদিকে চারিদিকে মানুষের প্রচন্ড অভাব, ঋণ, আর অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হচ্ছে। কি ভয়ঙ্করভাবে সত্য আজকের রাজনৈতিক প্রেক্ষাপটটি। তিনি বলছেন, যে চাষি সমৎস বৎসর মেহনত করিয়া মাথার ঘাম পায়ে ফেলিয়া দুবেলা দুমুঠো মার ভাত খাইতে পারে না, হাঁটুর উপরে একখানি নেংটি ছাড়া একখানি ভালো কাপড় পরা যাহাদের সারা জীবনেও ঘটিয়া ওঠে না, আজ তাহাদেরই ধান চাল লইয়া মহাজনেরা পা দিয়া 12 মাসে 33 পার্বণ করিয়া 9 বিচালে কাটাইয়া দেন। কি অসাধারণ ভয়ঙ্কর যেন সত্য আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন তার কবিতা এবং কাব্যগুলির মাধ্যমে। সত্যি তো, যে চাষি সত্যি আমাদের জন্য সারা বছর ধরে অন্ন যোগান দেন, তারা কি আমাদের ঈশ্বর নহে? ভাবুন তো, তারা যদি ধর্মঘট করে, আমরা তো দুবেলা দুমুঠো খেতেও পাবো না, অনাহারে মারা যাব।
কিন্তু আজকে বর্তমান দুনিয়ায় দেখুন, তাদের শত আন্দোলন অনশন সত্ত্বেও তাদের দাবি মানা হচ্ছে না। এরকমই পুঁজিবাদী মালিকানা আজও বিশাল রূপে বিস্তৃত। আমার যেটা মনে হয়েছে, খুব ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে আমরা দেখি বাস স্ট্যান্ড বলুন, সুলভ কমপ্লেক্স বলুন নির্মিত হচ্ছে, সেটা তো জনগণের পয়সাই হচ্ছে, জনগণের ট্যাক্সে। সেখানে লেখা থাকছে অমুক নেতা মন্ত্রীর দ্বারা এটি নির্মিত। আমি কাউকে খাটো করছি না, কিন্তু সত্যিই কি তাই? তাই নজরুল বলছেন, রাজনীতির ক্ষেত্রে কেবল ফাঁকিবাজি, সঞ্চিত ধনের গাদায় বসে অথবা পাবলিক ফান্ডের অপহরণে অথবা প্রজার রক্ত শোষণ করে যিনি নিশ্চিন্তে আছেন, আজ তারই নেতাগিরির দিন। কি অসাধারণ কথা না? রিসেন্ট অভিনেতা নানা পাটেকর একটি চমৎকার কথা বলেছেন, যা দেখে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটি বোঝা যাবে। তিনি বলছেন, আমাদের দেশ ভারতবর্ষ, যেখানে সমস্ত নেতা মন্ত্রী কোটিপতি, কিন্তু দেশে কোনো সংকট আসলে চাঁদা জনগণের কাছেই চাইতে হয়। কি ভয়ঙ্কর রাজনৈতিক চিত্র আমরা সহসাই দেখতে পাই। করোনা মহামারীর কালেও আমরা দেখেছি, যেখানে মানুষের বেড নেই, অক্সিজেন নেই, কত পরিবার গৃহহীন, কত পরিবার তার আত্মীয় স্বজনদের হারিয়েছেন। সেখানে একজন নেতা মন্ত্রী অসুস্থ হলে কিন্তু তার জন্য সমস্ত কিছু বরাদ্দ ছিল। অক্সিজেন বলুন, বেডও বলুন, আজও পর্যন্ত ভিভিআইপি কোঠায় তাদের স্থান হয়ে যায়, কিন্তু সাধারণ মানুষের তা হয় না। এই আমাদের বড় লজ্জার বিষয়। তাই মনে পড়ে যায় শরৎচন্দ্রের কথা, মানুষের আঘাত আমাকে, মরণ আমাকে আঘাত করে না, আঘাত আনি মনুষ্যত্বের মরণ দেখিলে। এই মনুষ্যত্বের মরণ যেন পদে পদে আমাদের এই দুনিয়ায় ঘটে চলেছে। কিন্তু তবু বলবো, কিছু ভালো মানুষ আছেন যাদের একান্তিক মানবিকতার দেশটা এখনো ভালোভাবে চলছে। এখনো অনেক মানুষ আছেন যারা ভালো কাজ করেন, তবেই সমাজে কিছুটা হলেও ভালো আছে, একেবারে প্রদীপটা নিভে যায়নি। আমরা যুগ যুগ ধরে দেখে আসছি যে পুরুষতান্ত্রিক সমাজ, অর্থাৎ পুরুষরা নারীকে কোনো না কোনো দিক থেকে ছোট করে রেখেছে। এই চিত্র আমরা দেখতে পাই। এই যেন এক অদ্ভুত চিত্র। আচ্ছা, সত্যি কি কোনো নারীকে বন্দি করে রাখা যায়? হয়তো আপনি শরীরটাকে বন্দি করতে পারবেন, মনকে তো বন্দি করতে পারবেন না কখনোই। মন তো সবসময় ছুটবে। তাই যে মুক্ত হতে দিতে জানে, সেই প্রকৃত ভালোবাসে। তাই কবি নজরুল বলছেন, নর যদি রাখে নারীরে বন্দি, তবে এরপর যুগে যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভিগে। আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। যত আমরা অন্যকে দমন পীড়ন করার চেষ্টা করব, আমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে হত্যা করব, আমাদের সূক্ষ্ম চিন্তা মানবিকতা হত্যা করব। অন্যদিকে দেখুন, নারীরা, আমরা তো বলি আমরা স্বাধীন, আমরা আজকের নারীরা তো সত্যি স্বাধীন, কিন্তু আমরা কতটা মন থেকে স্বাধীন হতে পেরেছি? নজরুল এক জায়গায় বেগম শামসুর রহমানকে চিঠিতে লিখছেন, আমাদের দেশের মেয়েরা বড় হতভাগিনী। কত মেয়েকে দেখলাম কত প্রতিভা নিয়ে জন্মাতে, কিন্তু সমাজের প্রয়োজন, ঘরের প্রয়োজন যেন তাদেরকে বন্দি করে রেখেছে। যেখানে বিপুল বাহির তাদের চায়, সেখানে তাদের ঘিরে রেখেছে 12 হাত লম্বা 8 হাত চওড়া দেওয়াল। কত ভয়ঙ্কর কথা না? আজকের যুগে দাঁড়িয়েও সত্য, কিন্তু একেবারে কিন্তু মিথ্যে নয়। আমরা তো আমাদেরকে বন্দি করে রাখছি। এ প্রসঙ্গে আমার নিজস্ব একটি মতামত, যে পুরুষ বলুন নারী বলুন, প্রত্যেককেই ভগবান কোনো না কোনো সম্ভাবনা দিয়েছেন। কেউ ভালো নাচে, কেউ ভালো গানে, কেউ ভালো আবৃত্তিতে, কিন্তু আমরা কেমন যেন ছোট থেকে
সেগুলোর লালন পালন করি সন্তানের মতো। আমার কাছে মনে হয় যে আমার কাছে আমার গুণগত মান আমার সন্তানের মতো। আমি তাকে সন্তান স্নেহে লালন পালন করি, বড় করি। কিন্তু বিবাহের সময় বাবা মায়েরাই অজান্তে বলেন, ওসব অনেক হয়েছে, এবার সংসার করো। আমার নারী সমাজের প্রতি একান্ত একটি বক্তব্য যে আমরাই বা কেন নারীরা এই সমস্ত সম্ভাবনাকে তিল তিল করে গড়ে তুলে এক লহমায় ভেঙে চুরমার করে দিই? কেন আমরা এই কুসংস্কারের বেড়াজাল থেকে বেরোতে পারি না? সত্যি কি এই 12 হাত লম্বা 8 হাত চওড়া দেওয়ালি আমাদের একমাত্র গন্তব্য? বিবাহই কি জীবনের একমাত্র লক্ষ্য? কেন আমরা করি? এতে কি আমরা নিজেরাই নিজেদেরকে একান্তভাবে হত্যা করছি না? তাই নজরুল বলছেন, চোখে চোখে আর চাহিতে না পারো, হাতের লিপায় মল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘুমটা তোমা করিয়াছে ভীরু, দূর করে দাও তাকে, দূর করে দাও দাসীর চিহ্ন, যেথা যত আবরণ। আমরা যেন এই ধরনের দাসীর চিহ্নকে ঘুচিয়ে দিতে পারি। এখনকার সমাজে যদিও চিত্রটা বদলেছে, আজকে নারীরা প্লেন চালাচ্ছেন, বাস চালাচ্ছেন, সংসার এবং কাজ একসাথে সামলাচ্ছেন, কিন্তু তবুও নজরুলের একটি কথা ভয়ঙ্করভাবে সত্য, যে পুরুষ হোক বা নারী, আমরা যেন মনুষ্যত্বের শিক্ষায় উন্নত হতে পারি। এ আমাদের বড় বড় শিক্ষা, যেন আমাদের পুরুষ এবং নারীর সমাজে প্রত্যেকেই যেন আমরা এই শিক্ষাটা নিতে পারি। আরেকটি কথা, আমাদের মধ্যে প্রচন্ড ইগো, অহমিকা রয়েছে। সেখানে আমরা কি সুন্দর নজরুল বলছেন, আপনার ঘরে যে আছে শত্রু, আগে তারে করো জয়, ভেঙে ফেলো সে দেওয়াল, প্রদীপ যাহা গড়িয়া রয়। অন্যকে অনাত্মীয়রে আত্মীয় করো, তোমার বিরাট প্রাণ, করোনা কোনোদিনও মানুষে অসম্মান। আমরা আপনার ঘরের যে শত্রু বসে রয়েছেন তাকেই তো জয় করতে পারছি না, তাহলে অহমিকাকে দূর করব কি করে? অন্তরে দুটো জিনিস সত্তা থাকে, একটা পশুত্ব, একটা দেবত্ব। আমার মনে হয় সেখানে যদি আমরা পশুত্বকে বড় করে তুলি, তাহলে এই লোভ, ঘৃণা, হিংসা, অহংকার আসবে। আর যদি দেবত্বকে বড় করে তুলি, তাহলে মানবিকতার জন্ম হবে। তাহলেই আমরা সত্য পথে ঘনিষ্ঠভাবে এগিয়ে চলতে পারব। তাই তো নজরুল বলছেন, আমরা আবার অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকি। আজ নজরুলের প্রতি, কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই আত্মসমীক্ষাই করা উচিত। আমরা তো অন্যের সমীক্ষা করি, আমরা যেন এই আত্মসমীক্ষার আলোটা আরো বেশি করে জ্বালাই আমাদের অন্তরে। যেমন করে কবি বলেছিলেন, হেতা সবে সম পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমাদের মধ্যেই তো কত দোষ, আমরা আবার অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকি। তাই আমরা যেন আমাদের অন্তরটাকে আগে জয় করি। কবিগুরু বলেছেন না, প্রত্যেকটি মানুষের ভেতর একটি চমৎকার মানুষ আছে, সে মানুষটির সাথে কথা বলুন, সে মানুষটি আপনাকে সাহায্য করবে জীবনে সঠিক পথে এগোতে। সে হলো আমাদের অন্তরাত্মা। কবি নজরুলের এইসব কবিতাগুলি আমাদেরকে সত্যি যেন ভাবিয়ে তোলে, এবং বিদ্রোহীদেরও, যেসব বিপ্লবীরা ছিলেন, তারা এই কারণেই হয়তো এতখানি প্রাণবন্ত, উৎসাহিত হয়েছিলেন। কবিগুরুর কথায় না আসলেই নয়, আজকে রবীন্দ্র এবং নজরুল জয়ন্তী, এবং আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিপ্লববাদের সহায়তা করেন। তাই কবি নজরুল লিখেছিলেন, রবির শিখা ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগান্তরে, সে শুধু পোষল না মা অন্ধকারার বন্ধ ঘরে। কত সুন্দর করে, যে বললাম না, সমালোচনা করতে গেলেও একটা যোগ্যতা থাকা দরকার। আমরা ঝগড়া করে সমালোচনা করি, কিন্তু এই যে সমালোচনা
সমালোচনা করার যে যোগ্যতা, তাদের মধ্যে মত পার্থক্য হয়তো হয়েছে, কিন্তু শ্রদ্ধা এতটুকু কমেনি। নজরুল কিন্তু এও লিখেছেন, মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। অন্যদিকে কবিগুরুও কিন্তু তাকে প্রচন্ড ভালোবাসতেন এবং সম্মান করতেন। নজরুলের যখন বিদ্রোহী কবিতা হলো, তখন তিনি নজরুলকে বুকে টেনে নিয়ে বলেছিলেন, তুমি একদিন নিশ্চয়ই আমাকে অতিক্রম করে যাবে। তো এই যে একে অপরের প্রতি সম্মান বোধ, শ্রদ্ধা বোধ, স্বীকারোক্তি বোধ, তা যদি থাকে তাহলে কিন্তু আমাদের মধ্যে এই ইগো, জেলাসি, হিংসাগুলো একটু কমবে। যে যেটা পারে সেটাকে মন খুলে স্বীকার করো। কেউ যদি বেড়ে উঠতে চায়, তাকে কারাগারে বন্দি করা হয় এবং 1976 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যু কিন্তু সেদিন ঘটলেও অনেক আগেই যেন তিনি মারা গিয়েছিলেন, যেদিন সংশোধনাগারে তাকে ইঞ্জেকশন পুশ করে দেওয়া হয় এবং একটি অনুষ্ঠানে তার বাকরুদ্ধ করে দেওয়া হয়। একজন কবির কাছে বাকরুদ্ধ হওয়ার চেয়ে বড় মৃত্যু বোধহয় আর কিছু নেই। তাই এত তীব্র যন্ত্রণা পাওয়া সত্ত্বেও তিনি দুঃখ সম্বন্ধে একটি চমৎকার কথা বলেছেন। প্রত্যেকের শেখা উচিত। প্রত্যেকটি মানুষের জীবনেই দুঃখ রয়েছে, কিন্তু দুঃখকে যদি আমরা একটা সংকটকে যদি সুযোগ মনে করি, তাহলে কিন্তু দুঃখ দুঃখময় হয়ে ওঠে না। তিনি বলছেন যে আমি এটা পাইনি, এটাই তো আমার দুঃখ, তাহলে কিন্তু আমি আমার মধ্যেই সীমিত। আমি যেদিন আপন বেদন বুকে নিয়ে সারা বিশ্বের ব্যথা অনুভব করতে পারবো, সেদিনই আমি জয় করতে পারবো। এই যে বড় দুঃখের প্রতি আমরা ভাবি আমরাই দুঃখী, কিন্তু একটু চোখ মেলে দেখুন, আপনার চেয়েও অনেক অনেক মানুষ আছেন যারা অনেক বেশি দুঃখী। সত্যি তাদের কথা, তাদের যে চিন্তা আমাদের বললাম যে সত্য বিবেককে জাগ্রত করে তোলে। তার সঙ্গীতের কথা একটু আসি। নজরুল সঙ্গীত এক অভূতপূর্ব সঙ্গীত। কারারই লৌহ কপাট, দুর্গম গিরিপান্তর মরু, তার সঙ্গে সঙ্গে খেলিছ এ বিশ্বলয়। নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন এক জায়গায় যে আমার মতো বেরসিক মানুষও জেলে বসে তার গান গাইতে ইচ্ছা করত। আমি প্রচুর জায়গায় ঘুরেছি, কিন্তু দুর্গম গিরিকান্তর মরুর মতো এরকম একটা গানও পাইনি। এমনই একজন মহামানব ছিলেন তিনি। তার এই যে খেলিছ এ বিশ্বলয় যে গানটি, আপন মনে যে যিনি আছেন, যিনি অলক্ষ্যে সব রচনা করছেন, তার কথা ভেবেই যে সঙ্গীত রচনা করেছিলেন, তা সত্যি অভূতপূর্ব। আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমরা জানি না আমরা কতখানি বিনোদনের থেকে উত্তরণের দিকে গেলাম, তবে আমরা যদি এই ধরনের চিন্তাগুলোকে সঙ্গে নিয়ে আমাদের জীবনটার উন্নতি করতে পারি, তাহলে বোধহয় আমাদের জীবনটা সুন্দর হবে। নজরুল বলেছিলেন, আমি শুষ্ক যমুনার বালুচরে আমার বাঁশি রেখে গেলাম। যদি কেউ এই বালুচর থেকে এই বেলুটি করিয়ে আবার নতুন রূপ দিতে পারে, তবেই হবে আমার সাহিত্যের জয়। তো আজকে এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আশা রাখি আগামী দিনগুলি সবার সুন্দর হবে এই সুন্দর সুন্দর চিন্তা।